ক্লাস 7 ভূগোল ক্লাস কিছু শর্ট কোশ্চেন বলে দিচ্ছি, তার অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও একবার, তোমাদের প্রিপারেশন বুঝতে পেরে যাবে। তো এখানে আমার কাছে একটা কোশ্চেন পেপার রয়েছে, তার প্রথম কোশ্চেন রয়েছে পোল্ডার শব্দের অর্থ কী। তোমরা জানো পোল্ডার শব্দের অর্থ হচ্ছে সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা জমি। পরের কোশ্চেন আমস্টারডাম কী জন্য বিখ্যাত। তোমরা জানো আমস্টারডাম হিরে কাটা আর হিরেপালি শিল্পের জন্য বিখ্যাত। পরের কোশ্চেন রুরের রানী কাকে বলা হয়, এটাও তোমরা জানো, রুরের রানী এসেনকে বলা হয়। পরের কোশ্চেন রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কী। রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। স্টেপ কী, তোমরা জানো ইউরেশিয়ার যে নাতিশীতোষ্ণ তৃণভূমি রয়েছে তাকে স্টেপ বলা হয়। আচ্ছা, পরের কোশ্চেন এখানে হাজার হ্রদের দেশ কাকে বলে। তো সবই তোমরা করেছো, জানো, পড়েছো, ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। পরের কোশ্চেন এখানে ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি, এটাও পড়ানো কোশ্চেন। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে দানিউব। আচ্ছা, ড্যাশ হলো ইউরোপের বৃহত্তম হ্রদ, উত্তর হবে লাডোগা। ড্যাশ আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এগুলোও তোমরা জানো, আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ব্লাঙ্ক। মোট জলের ব্যবহারযোগ্য জলের পরিমাণ কত শতাংশ, 1% মতো মোট জলের ব্যবহারযোগ্য জলের পরিমাণ। আচ্ছা, পরের কোশ্চেন একজন মানুষের প্রতিদিন কতখানি বিশুদ্ধ জলের প্রয়োজন, বিশুদ্ধ জল পড়েছে মোটামুটি 20 লিটার। অপসূর অবস্থান ঘটে কোন তারিখে। অপসূর অবস্থান তোমরা জানো যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় সেটাই হচ্ছে অপসূর অবস্থান। সেটা কবে ঘটে, সেটা হচ্ছে 4 জুলাই। পরের কোশ্চেন সূর্যের বার্ষিক আপাতগতিকে কী বলা হয়, ওটা হচ্ছে রবিমার্গ হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন উত্তর গোলার্ধের বৃহত্তম দিন। উত্তর গোলার্ধের বৃহত্তম দিন কবে ঘটবে, যে তারিখে আমাদের কর্কট সংক্রান্তি ঘটবে। কোন তারিখে কর্কট সংক্রান্তি ঘটে, কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন। আচ্ছা, মেরুপ্রভা দেখা যায় কোন অঞ্চলে। তোমরা জানো যখন মেরু অঞ্চলে 6 মাস রাত চলে তখন আকাশে একটা অস্পষ্ট আলো দেখা যায়, আলোর ছটা দেখা যায়, যাকে আমরা মেরুজ্যোতি বলে থাকি। তো তাহলে কোথায় দেখতে পাবো, মেরু অঞ্চল হয়ে যাবে উত্তর, সত্য মিথ্যা। পরের কোশ্চেন ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয় স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে, হ্যাঁ একদম ঠিক আছে। পরের কোশ্চেন ক্লোরিন ব্যবহার করলে জলের জীবাণু নষ্ট হয়, হ্যাঁ এটাও ঠিক আছে। পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার/সেকেন্ড, হ্যাঁ এটাও ঠিক আছে। ইউরোপের কোথায় ইউরোপের তুন্দ্রা জলবায়ু দেখা যায়, নরওয়ে দেশে, হ্যাঁ ঠিক আছে নরওয়ে দেশে। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান 88°30', না এটা ঠিক নেই, 82°30' হবে। পরের কোশ্চেন একটা স্তম্ভ মেলানো রয়েছে, একদিকে পড়ে দিচ্ছি। আর্সেনিক, টাইফুন, টেবিল ল্যান্ড, বদ্বীপ, বায়ুচাপ। আর্সেনিক তোমরা জানো আর্সেনিকের ফলে ব্ল্যাক ফুট রোগ হয়, তাই এর সঙ্গে ম্যাচ করবে। তারপরে রয়েছে টাইফুন। টাইফুন হচ্ছে একটা ঘূর্ণিঝড় যেটা চীন সাগরের সৃষ্টি হয়। টেবিল ল্যান্ড তোমরা জানো মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। বদ্বীপ, বদ্বীপ হচ্ছে আমাদের যা রয়েছে অপশান এর মধ্যে সুন্দরবনটা হবে। আর বায়ুচাপ, বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্র দিয়ে, তোমরা করতে পারবে। ম্যাপ পয়েন্টিং রয়েছে। আচ্ছা, ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস আমি তোমাদের 2 দিন করিয়েছিলাম, একটা ফেব্রুয়ারি মাসে আর একটা আগস্ট মাসের 14 তারিখে। দুটো ক্লাসই আছে ইউটিউবে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো, করানো হয়েছে ক্লাস। আচ্ছা, পরের কোশ্চেন এখানে পুনরপ্তানি বন্দর কাকে বলে। এমন একটা বন্দর যেখানে প্রথমে আমদানি করা মালপত্রগুলোকে গুদামজাত করা হয়, তারপর আবার অন্যান্য দেশে রপ্তানি করা হয়ে থাকে, যেমন লন্ডন। ট্রাক ফার্মিং কি, শহরের শাকসবজি ফলমূলের চাহিদার কথা মাথায় রেখে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ট্রাকে করে শাকসবজি বা ফলমূল আমদানি করা হয়, এটাই হচ্ছে ট্রাক ফার্মিং। মধ্যরাত্রি সূর্যের দেশ কি, তোমরা জানো উত্তর গোলার্ধে যখন 6 মাস রাত চলে তখন নরের হ্যামারফেস্ট বন্দর সংলগ্ন অঞ্চল থেকে মাঝরাতেও আকাশে সূর্যকে দেখা যায়, তাই এই অঞ্চলটাকে বলা হয় মধ্যরাত্রি সূর্যের দেশ। ইউট্রোফিকেশন কি, একটা জল দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত। জলে পুষ্টিমূলের পরিমাণ বেড়ে গেলে প্রথমে জলজ উদ্ভিদ বৃদ্ধি পাবে, ফলে জলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, ফলে জলজ প্রাণী মারা যাবে। আবার জলজ প্রাণী মারা গেলে জলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে, ফলে আবার জলজ উদ্ভিদও মারা যাবে। এই পরিস্থিতিটা হচ্ছে ইউট্রোফিকেশন। অ্যাসিড বৃষ্টি কি, তোমরা জানো বায়ু দূষণের ফলে কোনো কোনো গ্যাস জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিডে পরিণত হয়, তারপর বৃষ্টি জলের সাথে ঝরে পড়ে, এটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টি। ব্যাস মোটামুটি শর্ট কোশ্চেনগুলো সব আলোচনা করে দিলাম। অশ্ব অক্ষাংশ কি, তোমরা জানো মূলত 30 থেকে 35 ডিগ্রি উত্তর গোলার্ধে এই অঞ্চলটাতে কী হয় না, একটা স্থায়ী উচ্চচাপ বলা রয়েছে, যাকে আমরা কর্কটীয় উচ্চচাপ বলি। এই অঞ্চলটাতে বায়ু নিম্নমুখী হয়, ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হয় না, ফলে আগেকার দিনে পালতোলা জাহাজগুলো এই অঞ্চলে এসে গতিহীন হয়ে পড়তো। তো তারা খাবার আর পানীয় জল বাঁচানোর জন্য তাদের ঘোড়াগুলোকে সমুদ্রে ফেলে দিয়েছিল, সেই থেকে এই অঞ্চলটাকে অশ্ব অক্ষাংশ বলা হয়। তোমরা পারবে এটা। জুইডার্জি প্রকল্প কি, এটাও জানো তোমরা, আমাদের হল্যান্ড বলে যে দেশটা রয়েছে তার উত্তর দিকে যে সাগরটি রয়েছে, সেই সাগরে উপসাগর রয়েছে, সেই উপসাগরে বাঁধ নির্মাণ করা হয়েছে, তারপর সমুদ্র থেকে কাদা মিশ্রিত জল এই বাঁধের ভেতরে ফেলা হয়েছে, ছিটিয়ে গেলে কাদাটা জলটাকে তুলে বার করে দেওয়া হয়েছে। এইভাবে বারবার চলতে থাকার ফলে মাঝের ভূমিটা ভরে গেছে, এটাই হচ্ছে জুইডার্জি প্রকল্প।
তারপরে দ্রাঘিমারেখা অক্ষরেখার পার্থক্য, এগুলো একদম ইজি কোশ্চেন, 5-6 থেকেই তোমরা পড়ে পড়ে আসছো। অক্ষরেখা পূর্ণবৃত্ত, দ্রাঘিমারেখা অর্ধবৃত্ত, অক্ষরেখা পূর্ব পশ্চিমে আছে, দ্রাঘিমারেখা উত্তর দক্ষিণে আছে, দ্রাঘিমারেখার পরিধি সর্বত্র সমান, বা সব প্রত্যেকটি দ্রাঘিমারেখার পরিধি সমান, আর অক্ষরেখাগুলোর পরিধি হচ্ছে মেরুর দিকে ক্রমশ হ্রাস পেতে থাকে। বোঝা গেল? দ্রাঘিমারেখার সাহায্যে আমরা সময় গণনা করে থাকি, আর অক্ষরেখার সাহায্যে পৃথিবীকে তাপমণ্ডলে ভাগ করা যে পারবে এগুলো তোমরা। অধিবর্ষ কি? আমরা 365 দিনে বছর ধরে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি যে সময়টা লাগে 365 দিন প্রায় 6 ঘন্টা। বোঝা গেল? এই 6 ঘন্টার হিসাব মেলানোর জন্য কী করে থাকি, 4 বছর ছাড়া ছাড়া ফেব্রুয়ারি মাসে একদিন যোগ করে দিই, বছরটা হয়ে যায় 366 দিনে, আর ফেব্রুয়ারি মাসটা হয়ে যায় 29 দিনে, ওই বছরটাকেই বলা হয় অধিবর্ষ। আচ্ছা, পরের কোশ্চেন, জল দূষণের কারণ। জলে নোংরা ফেললেই জল দূষিত হবে, কী কীভাবে আসে? গৃহস্থলীর আবর্জনা, শাক সবজি, খাবারের অবশিষ্টাংশ যদি জলে ফেলি, থালা বাসন ধুই, তাহলে জল দূষিত হবে। গৃহপালিত পশুগুলোকে যদি পুকুরে বা কোনো জলাশয়ে পরিষ্কার করা হয় বা স্নান করানো হয়, তাহলে জল দূষিত হবে। কৃষিক্ষেত্র থেকে যে রাসায়নিকগুলো দেওয়া হয়, সেই জল ধুয়ে যদি কোনো জলে মিশে, তাহলে জল দূষিত হবে। শিল্প কলকারখানার নোংরা আবর্জনা জলে মিশলে জল দূষিত হবে। এগুলো একদম সহজ সহজ কোশ্চেন। বায়ুচাপের তারতম্যের কারণ কি, এগুলো তোমরা জানো। বায়ু তারতম্যের মূলত 3টে কারণ, একটা হচ্ছে উষ্ণতা, 2 নম্বর হচ্ছে জলীয় বাষ্প, আর 3 নম্বর হচ্ছে কোরিওলিস বল। জানো এগুলো, আর বলছি না এগুলোকে। আর পর্বতের প্রভাব তোমরা জানো, পর্বত আমাদের কী কাজে লাগে। পর্বত প্রাকৃতিক সৌন্দর্য জন্য সেখানে পর্যটন শিল্প গড়ে ওঠে, সেখানে প্রচুর গাছ পাওয়া যায়, বনজ সম্পদে সমৃদ্ধ। ভূপ্রকৃতি খুব একটা ভালো না হওয়ার জন্য সেখানে ভারী শিল্পটিল্পগুলো গড়ে ওঠে না। সীমান্তে অবস্থান করলে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। বোঝা গেল? অনেক সময় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। উচ্চ পর্বতগুলোতে জলীয়বাষ্পূর্ণ বায়ু বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। এগুলি হচ্ছে মানব জীবনে জলবায়ুর প্রভাব। নদী ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তোমরা লিখতে পারবে। উচ্চস্থান থেকে জল যখন নিচু স্থানে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি হয়। কখনো কখনো অবঘর্ষ প্রক্রিয়া নদীর তলদেশে গর্তের সৃষ্টি হয়, যাকে আমরা মন্তব্য পড়ে থাকি। আর কখনো কখনো পার্শ্বক্ষয় আর নিম্নক্ষয় একসাথে চললে নদী উপত্যকাটা ভি আকারে দেখতে হয়, যাকে বলা হয়ে থাকে গিরিখাত। আর কখনো কখনো শুধুমাত্র নিম্নক্ষয় হয়, পার্শ্বক্ষয় হয় না, তখন আই অক্ষরের মতো দেখতে হয়, যাকে আমরা বলে থাকি ক্যানিয়ন। এগুলো ছবি সহ তোমরা লিখতে পারবে। সব ক্লাসগুলো করানো হয়েছে, সবগুলোই আমাদের ইউটিউবে রয়েছে। মোটামুটি কোশ্চেনটা আমি আলোচনা করে দিলাম। কারো যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, আমাকে জিজ্ঞাসা করতে পারো। ক্লাসটা আমি এখানেই শেষ করবো না হলে। আমার ধারণা তোমাদের আর কারো কিছু জিজ্ঞাসা করা থাকবে বলে মনে হয় না, কারণ অনেকবার দৌড়ে পড়েছি, ওগুলো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। চলো, ক্লাসটা আমি শেষ করলাম।